জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশনের সুপারিশ একপেশে এবং জাতির উপর চাপিয়ে দেয়া হয়েছে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এমন প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ বিষয়ে প্রধান উপদেষ্টার সাথে দেখা করে তারা কথা বলবেন। তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট করা অপ্রয়োজনীয় এবং অযৌক্তিক। তবে ফেব্রুয়ারিতে ভোট নিয়ে শঙ্কা দেখছে না দলটি। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশনের সুপারিশ দেখে পিলে চমকে ওঠা দশা বিএনপির। বিশেষ করে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ভিন্ন মত দিয়েছে সেগুলোকেও বাস্তবায়ন করতে চায় কমিশন। এটিকে একপেশে বলে মনে করছে বিএনপি। প্রয়োজনে আমরা এটা প্রধান উপদেষ্টার কাছে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব জানান, স্বাক্ষর করার পর এ ধরনের বিষয়গুলো সনদে অন্তর্ভুক্ত করে জাতির সাথে বেইমানি করা হয়েছে। কেবলমাত্র আলোচনার মাধ্যমে প্রণীত সনদের অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছে, কিন্তু উক্ত দিন জুলাই সনদের চূড়ান্ত কপি আমাদের সামনে উপস্থাপন করা হয়নি। পরবর্তীতে প্রিন্টেড পুস্তক হিসেবে জুলাই জাতীয় সনদের কপি আমরা হাতে পাওয়ার পর আমাদের দৃষ্টিগোচর হয়েছে ঐকমত্যের ভিত্তিতে সম্মত কয়েকটি দফা আমাদের অগোচরে পুনরায় সংশোধন করা হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় বিএনপির পক্ষ থেকে নেতৃত্ব দেন দলটির নেতা সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, সনদকে সংবিধানের অতিরিক্ত অংশ বা তফসিল করা হয়েছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য কি এই সনদটা অন্তর্ভুক্ত করা উচিত ছিল না জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে, কিন্তু তারা এই ডান পাশের সমস্ত মতামত ওমিট করে গিয়েছে, বাদ দিয়ে দিয়েছে। শুধু তাদের প্রস্তাবগুলো উপরে তারা একটা তফসিল রচনা করেছেন। ঐকমত্য কমিশনের সুপারিশের পর থেকেই নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন না হওয়া নিয়ে কানাঘুষা শুরু হয়েছে। আর ওই কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস একই সঙ্গে অন্তর্বর্তী সরকার প্রধানও। তার অধীনে নির্বাচনে যেতে এখনো আপত্তি দেখছে না বিএনপি। আমাদের দলের পক্ষ থেকে দিচ্ছি সুপারিশ করা, যেটা এসছে আপনার সেই সুপারিশ, এটা হচ্ছে সুপারিশ। সুতরাং এই বিষয়ে তো নির্বাচন বিঘ্নিত হওয়ার কোনো কারণ নেই। আর জাতীয় নির্বাচনের আগে গণভোট করার আলোচনা নিয়েও তীব্র প্রতিক্রিয়া জানায় দলটি। আমরা বলেছি যে আমরা নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি জাতির স্বার্থে, এর বাইরে আমরা কোনোদিনই একমত হব না। ঐকমত্য কমিশনের সুপারিশ জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলেও মনে করেন মির্জা ফখরুল। কিছু নেই, আমরা আমাদের মতামত জাতির সামনে তুলে ধরলাম। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। গণভোটের রায়ের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চায় জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দলটি জানায়, জাতীয় নির্বাচনের সাথে গণভোট করলে জগা খিচুড়ি অবস্থার তৈরি হবে। আর ঐকমত্য কমিশনের সুপারিশ করা সংস্কার প্রস্তাবগুলো নিয়ে শিগগিরই আদেশ জারির দাবি জানিয়েছেন তিনি। শাহিদুজ্জামান সাকিবের রিপোর্টে বিস্তারিত। সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন। দলটি বলছে, কমিশন যা বলেছে তাকে তারা সাধুবাদ জানায়। দলটির একজন নায়েবে আমির বলেন, গণভোটের রায়ের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চায় জামায়াত। জাতীয় নির্বাচনের আগে গণভোট চাই, গণভোটের রায়ের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। একটা রাষ্ট্র পরিচালনার জাতীয় নির্বাচন, আরেকটা হচ্ছে একটা সাধারণ রিফর্মস তো সবসময় হতে পারে। তো দুইটাকে একসাথ করে দিয়ে এক ধরনের জগা খিচুড়ি তৈরি করাটা আগামী নির্বাচনের স্বচ্ছতার প্রশ্নটাকে কিন্তু সামনে নিয়ে আসে। গণভোট নিয়ে সময় ক্ষেপণের মধ্যে শুভঙ্করের ফাঁকি রয়েছে মন্তব্য করে দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ নিয়ে আদেশ জারির দাবি জানান তিনি। একটা শুভঙ্করের ফাঁকি আমি এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই যে নির্বাচন ফেব্রুয়ারির মাঝে আমরা চাচ্ছি আমরা সকলে মিলে। তাহলে সামনে আমাদেরকে দুইটা নির্বাচন করতে হবে, একটা গণভোটের নির্বাচন, একটা জাতীয় নির্বাচন। তো দুটা নির্বাচনের জন্য সময় দরকার, প্রত্যেকটা দিনই গুরুত্বপূর্ণ। এখন আপনি এটা মানি না, গভর্নমেন্ট আবার কিভাবে হঠাৎ করে থমকে চুপ হয়ে আসে সেটাও কেন আমরা জানি না। তাহলে সময় ক্ষেপণ হচ্ছে। অত্যন্ত জোরালো আবেদন, নিবেদন, দাবি পেশ করতে চাই যে আপনি আর কোনো সময় ক্ষেপণ না করে জুলাই সনদের উপরে যে এনসিসি যে
আপনাদের কাছে যে জমা দিয়েছে যে প্রস্তাব, সেটার ভিত্তিতে ওরা যেটা বলেছেন একটি আদেশ জারি করা, অনতিবিলম্বে আপনি আদেশ জারির ব্যবস্থা গ্রহণ করবেন। এদিকে নভেম্বরে গণভোট সহ 5 দফা দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দিয়েছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ 8 দল। হায়ের পক্ষে দেশের জনগণ রায় দিবে, যারা নায়ের দিবে, যাবে, কথা বলবে, জুলাইয়ের চেতনার পরিপন্থী এই কাজের কারণে জনগণের কাছে তারা বিকৃত শক্তি হিসেবে গণ্য হবে। দাবি আদায় না হলে 3 নভেম্বর বৃহৎ কর্মসূচির হুঁশিয়ারিও দেন নেতারা। একই দিন নির্বাচন হলে শাহিদুজ্জামান সাকিব, 71, ঢাকা। আপাতত দ্বন্দ্ব দেখালেও তলে তলে বিএনপির কাছ থেকে আসন বাড়িয়ে নিচ্ছে জামাতে ইসলামী। বৃহস্পতিবার এমন বিস্ফোরক মন্তব্য করেছেন এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী 71-এও যা করেছে সেই ভূত এখনও তাদের মাথায় চেপে বসে আছে। এদিকে ইসির তালিকায় শাপলা-কলি প্রতীক অন্তর্ভুক্তিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন দলটির এক নেতা। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। জুলাই সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন কোন পথে শীর্ষক জাতীয় যুবশক্তির এই আলোচনা সভা। আমরা দেখছি বিএনপি দিন গুনছে, কখন ডিসেম্বরের 7 তারিখ আসবে আর কখন তফসিল ঘোষণা করা হবে। দলটির মুখ্য সমন্বয়ক বলেন, বিএনপির কাছ থেকে কিছু সিট বাড়ানোর জন্য গণভোট আগে চাইছে জামাত। জামায়াত হলো এমন যে মনে ওরা সংস্কারের বিপক্ষে, মুখে তারা বলে সংস্কারের পক্ষে। ভণ্ডামি বাদ দিয়ে অন্তরে কি আছে একটু খুলে বলেন। লোয়ার হাউসে পিয়ার কি একটু সিট বার্গেইনের জন্য, যেটা 4 দলীয় জোটে করেছিলেন, ওইটাকে একটু বাড়ানোর জন্য চাচ্ছেন নাকি অন্য কোনো কারণে? গণভোটের প্রশ্ন বা তারিখটা আগে চাচ্ছেন, এটা কি কিছু সিট বাড়ানোর জন্য নাকি অন্য কোনো কারণে? 71-এ দলটির ভূমিকা নিয়েও কঠোর সমালোচনা করেন তিনি। আমরা মনে করি যে জামায়াত এবং বিএনপি নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে ইলেকশনে সিট ভাগাভাগি করতেছে। 71-ও আপনারা উল্টাপাল্টা কাজ করেছিলেন, 24-ও এসে এখন মাথায় ভূত চেপেছে উল্টাপাল্টা কাজ শুরু করেছেন। এজন্য জামায়াত ইসলামীকে আমরা বলবো, গণভোট নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি না করে সংস্কারের জন্য নোট অফ ডিসেন্টের প্রক্রিয়াগুলো কিভাবে আমরা একটি সমাধানে পৌঁছতে পারি সেই বিষয়ে আপনাদের দাবি তোলা উচিত। এদিকে প্রতীকের তালিকায় শাপলা-কলি অন্তর্ভুক্ত করা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। তারা হুঁশিয়ারি দেন, ইসি খেলায় মেতে উঠেছে, যার শেষটা হবে পদত্যাগের মধ্য দিয়ে। শাপলা-কলি যদি অন্তর্ভুক্ত করা যায়, এটা কি এমন একটা জায়গা দাঁড় করায় না যে তারপরে তোমরা যা চেয়েছো সেটা আমরা দিলাম না? এমন একটা পজিশন দাঁড় করানো হলো যে তোমরা আসলে ফুটো নাই, তোমরা এখনো বাচ্চা। এই যে একটা ন্যারেটিভ দাঁড় করানো হয়, এই ন্যারেটিভটা কার? এটা হচ্ছে বড় রাজনৈতিক দলগুলোর ন্যারেটিভ। এই ন্যারেটিভে এখনো কমপ্লাই করছে নির্বাচন কমিশন। যদি এইসব খেলা বন্ধ না করতে পারেন, তাহলে হয়তোবা আমরা ইলেকশন কমিশনে গিয়ে, ইলেকশন কমিশনের সামনে গিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের প্রটেস্টের মাধ্যমে আপনাদের পদত্যাগ করাতেও আমরা বাধ্য হব। বিএনপি নোট অফ ডিসেন্টের জায়গায় নোট অফ চিটিং দিয়ে জনগণের সাথে প্রতারণা করছে বলেও জানান নেতারা। আমরা একটি নিরপেক্ষ পিএসসি চেয়েছিলাম, কিন্তু বিএনপি ওইখানে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, কারণ ভাইয়ার কলে সেখানে হলো তাকে নিয়োগ দিতে হবে সেজন্য। রাশেদ আনিস, 71, ঢাকা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কারণে দেশ বিপদে পড়তে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বেশ কয়েকজন রাজনীতিবিদ। বৃহস্পতিবার এক সেমিনারে তারা বলেন, নিজেদের কাজে সফল হলেও উপদেষ্টারা রাজনৈতিকভাবে আনাড়ি। আর জুলাই সনদ বাস্তবায়নেও ঐকমত্য কমিশনের সুপারিশের পর অনৈক্যের সৃষ্টি হয়েছে বলেও মনে করেন আলোচকরা। আরও জানাচ্ছেন ভাস্কর ভাদুরী। বর্তমান গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভার আয়োজন করে নাগরিক ঐক্য। এতে যোগ দেয় এনসিপি, গণসংহতি আন্দোলন, এবি পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতারা। আলোচনায় ঐকমত্য কমিশনের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেন নেতারা। বলেন, শুরু থেকেই কমিশন তাদের প্রতি সুবিচার করেনি। কাজে আমরা যেটা ঐকমত্য হচ্ছে না, এটা যদি আমরা চাপিয়ে দিতে চাই, পরিষ্কারভাবে এখন এই বাস্তবতায় এসে আমরা একটা রাজনৈতিক দ্বন্দ্বের জায়গা তৈরি করব। সেই দ্বন্দ্ব সংঘাতের রূপ নিতে পারে। যেখানে অভ্যুত্থান সরকার এবং আমাদের জুলাই সনদ সমস্ত কিছুকে ভেস্তে দেওয়ার জন্য যেখানে খুব সচেতনভাবে যেখানে অনেক শক্তি কাজ করছেন, সেখানে আগামী নির্বাচন কোনোভাবে যদি প্রলম্বিত হয়, সমস্যা হবে কয়েকটা। এখন যারা অভ্যুত্থানের শক্তি, তাদের মধ্যে বিরাট একটা বিরোধ বিভাজনের জায়গা তৈরি হবে। সভায় বিএনপি ও জামাত
উভয়েরই সমালোচনা করেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। বিএনপির না শব্দ বলার কোনো ওয়ে নাই, তারা অলরেডি বলে দিয়েছে। তারা বিবাহিত রাজিও হয়েছে, কাবিননামায় সাইনও করেছে, এখন তাদের না বলার কোনো অপশন নাই। সেজন্য বিএনপিকে আহ্বান জানাবো, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে সংসদে নেওয়ার ভুলও কল্পনা করিয়েন না। বিএনপির জন্ম হয়েছিল হ্যাঁ ভোটের মধ্য দিয়ে, বিএনপি যদি না ভোটে স্টিক থাকে, বিএনপির হলো মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে। অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়েও কঠোর সমালোচনা করেন উপস্থিত নেতৃবৃন্দ। এক একজন একমত হয়ে গেলে মনে করছেন যে এটা ওনার পরাজয়, মেনে নিলেই মনে করছেন যে উনি মনে হয় কোনো না কোনো কারণে তার পয়েন্ট কমে যাচ্ছে। যখন ডক্টর ইউনূস বলেন না যে আমরা যারা যারা উপদেষ্টা পরিষদ আছি তারা সবাই নিজের নিজের জায়গায় খুবই সাকসেসফুল, আমি মানি আপনারা নিজের নিজের জায়গায় সাকসেসফুল, বাকি জায়গাতে আনারই আপনারা। এই যে এত বড় সিদ্ধান্তটা দিলেন, সেই সিদ্ধান্ত নেবার সময়ও যারা যারা স্টেক হোল্ডার, যারা অংশী, যারা এতে আক্রান্ত হতে পারে তাদের সঙ্গে কথাই যে বলেননি, এটা কোন অ্যাটিচিউড, কী কারণে করছেন এগুলো, এবং এতে যে পুরো দেশকে একটা বিপদের মধ্যে ফেলে দিচ্ছেন, এটা না বোঝার মতো বোকার লোক তো আপনারা নন। প্রতিটি সিদ্ধান্তের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার যদি কোনো বিশেষ দলের উপর নির্ভর করে তাহলে পুরো দেশই বিপদে পড়বে বলেও শঙ্কা প্রকাশ করেন ৯ দলের নেতারা। এই জন্যই আমি বলছি। ভাস্কর ভাদুরী, ৭১, ঢাকা। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আইন উপদেষ্টা বলেন, এই পরিস্থিতিতে কি করবে সরকার তা বুঝতে পারছে না। ভিন্ন কিছু হলে এর দায় দলগুলোর বলেও মন্তব্য করেন তিনি। জানান, গণভোট নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে মানবাধিকার কমিশন, অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপন, জুলাই স্মৃতি জাদুঘর অধ্যাদেশ অনুমোদন পেয়েছে। বৈঠক শেষে বিস্তারিত তুলে ধরেন আইন উপদেষ্টা। তবে এসব ছাপিয়ে তার কাছে সাংবাদিকদের প্রশ্ন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। সেখানে মারাত্মক ঘাটতি ছিল। আসিফ নজরুল জানান, দলগুলোর অনৈক্য আর ভূমিকায় সরকার হতাশ। কোন রাজনৈতিক দল নিজের ভাবনা সরকারের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টার কথা বলেন তিনি। 270 দিন যাবৎ আলাপ আলোচনা করে আলাপ আলোচনার পর আমরা প্রধান রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনৈক্যের সুর দেখছি, এটা হতাশাব্যঞ্জক এবং এত দৃঢ় এবং পরস্পর বিরোধী এবং কি বলবো উত্তেজিত ভূমিকা নিয়েছে রাজনৈতিক দলগুলো যারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষ ছিল। তা আপনারা যদি এরকম একটা ভূমিকা নেন তাহলে সরকার কি করবে আমরা ঠিক বুঝতে পারছি না। যে এতদিন আলোচনার পর যদি আপনাদের ঐক্যমত না আসে, তো এখন আমরা আসলে কিভাবে কি করবো, এটা নিয়ে সত্যি আমাদেরকে একটু চিন্তা করতে হচ্ছে। বলেন, গণভোট নিয়ে প্রধান উপদেষ্টা দ্রুত সময়ের মধ্যেই সিদ্ধান্ত দেবেন। ওইটা নিয়ে তো বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে বোধহয়। তো এইসব ব্যাপারে একটা সময় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা থাকবো, আমরা ওনাকে সহায়তা করার জন্য থাকবো। সিদ্ধান্ত এটা কোনো পার্টিকুলার কেউ নেবেন, এটা আপনারা নিশ্চিত থাকেন, এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন। নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকেও দায়িত্ব নিতে হবে, একা সরকার সব দায় নেবে না বলেও সাফ জানান তিনি। আমরা আমাদের দায়িত্ব পালন করব, রাজনৈতিক দলগুলোকে অবশ্যই তাদের দায়িত্ব পালন করতে হবে। শুধু আমাদের উপর দোষারোপ করে ওনারা ছেড়ে দিল, তো এটা তো মানুষ তো বোকা না, মানুষ তো দেখছে ওনারা কি ধরনের আচরণ করছেন। তবে যে যাই বলুক, 26 ফেব্রুয়ারিতে এই সরকার নির্বাচন করবে বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। যে যেটা বলুক, আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন করব। মোহন ইসলাম, ৭১, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ঐকমত্য কমিশনের সুপারিশে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। আইন বিশেষজ্ঞ বলছেন, সনদ বাস্তবায়নে কোনো আদেশ জারির এখতিয়ার নেই অন্তর্বর্তী সরকারের। আর নির্বাচিত সংসদকে কোনো কিছু পাশ করতে সময় বেঁধে দিতে পারে না কেউ। অবশ্য রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই কথা সুপারিশ মাত্র। সরকার রুলিং দিলেই রাজনীতির উত্তাপ কমে যাবে। ফরহাদ ইবনে মালিকের বিশেষ প্রতিবেদন। তার উপরে গণভোট হবে জুলাই জাতীয় সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে, সেটা তো এই সনদে নাই। কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় নাও হইতে পারে, আমরা আশা করি সঠিক সময় ইনশাল্লাহ হবে, তখনও তো জুলাই সনদ তো আমাদের পাশ করতে হবে। জুলাই সনদ তো একটা সংস্কার হবে। নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাইয়ের জন্য আগে গণভোট দেওয়া যেতে পারে। জাতীয় ঐকমত্য কমিশনের শেষটা হলো রাজনীতিতে উত্তাপ তৈরির মধ্য দিয়েই। সংস্কার প্রস্তাব পাশ হয়ে নির্বাচিত সরকারকে সময় বেঁধে দেয়া আর একমত না হওয়া বিষয়গুলোকেও সনদে অন্তর্ভুক্ত করা নিয়ে বেশ নাখোশ প্রধান দল বিএনপি।
একটি আদেশ জারি করে। এমনকি প্রস্তাবগুলো নিয়ে একটি আদেশ জারি করা নিয়েও তৈরি হয়েছে বেশ জটিলতা। অন্তর্বর্তী সরকার প্রধানকেই এটি করতে বলছেন কেউ কেউ। আইন ও সংসদ বিশেষজ্ঞ শাহদ্দিন মালিক বলছেন, এই চাওয়া আইন কানুন সমর্থন করে না। আমার জানা মতে নাই। আর এখন যেটা বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা একটা আদেশ দিবেন অথবা রাষ্ট্রপতির আদেশ। আদেশ দিয়ে তো আইন হয় না। আইন করার মাত্র দুইটা উপায় আছে, একটা হলো সংসদে আইন পাশ করবে অথবা রাষ্ট্রপতি অস্থায়ী অধ্যাদেশ পাশ করবে। তো সামনের সংসদ এসে যেই কারণে হোক, যেই ক্ষমতায় আসুক, সংখ্যাগরিষ্ঠ পাক, তারা তো সে অধ্যাদেশটা তো বাতিল করে দিতে পারে। তো বাতিল করে দিলে কিন্তু গণভোটের ফলাফলটাও বাতিল হয়ে যাবে। এমনকি সার্বভৌম সংসদকে কেউ কোনো কিছু পাশ করতে সময় বেঁধে দিতে পারে কিনা তা নিয়েও মতামত দিলেন তিনি। আপনি কোনো সংসদকে কোনো কিছু করতে বাধ্য করতে পারবেন না। তাহলে তো সংসদের যে সার্বভৌমত্ব, সংসদ নিজে সিদ্ধান্ত করে নিবে যে সে কী আইন পাশ করবে, কী আইন বিলোপ করবে, কী আইন পাশ করবে না। তা আপনি যদি সংসদকে যদি এখন ডিক্লেরেশন দিয়ে দেন যে তোমাকে এই আইন পাশ করতে হবে বা তোমাকে এই আইন পাশ করতে পারবে না, তাহলে তো আর সংসদ থাকলো না। তাহলে আমরা কিন্তু রাজতন্ত্রে ফিরে গেলাম। সংস্কার বাস্তবায়ন নিয়ে এই ধরনের আইনি জটিলতা কি অন্ধকারে ফেলতে পারে জাতীয় ঐক্য? রাজনীতি বিশ্লেষক অবশ্য বলছেন, এটা নির্ভর করে সরকার কি ব্যাখ্যা দেয় তার উপর। নোট অফ ডিসেন্ট সহ প্রায় অধিকাংশ বিষয়গুলোকে সেটাতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা এটা মানে সেখানে এখন এটা যখন ভোটে যাবে তখন হা না ভোটের মাধ্যমে এটার কি সমাধান হবে, নোট অফ ডিসেন্টের কি সমাধান হবে, তাই না? আর আমি মনে করি না যে এটা মানে খুব বড় ধরনের সমস্যা হবে। এই সমস্যা হয়তো সরকার পর্যায়ে, যখন সরকার তো একটা রুলিং দিবে, তো সেই রুলিং দিলে সেটা সমাধান হয়ে যাবে বলে আমার ধারণা। আর এসব নিয়ে আপাতত সংকট তৈরি হয়েছে বলে মনে হলেও ফেব্রুয়ারিতে নির্বাচন হতে কোনো সমস্যা দেখছেন না এই বিশ্লেষক। ফরহাদ ইবনে মালেক, একাত্তর, ঢাকা। ইসির প্রতীকের তালিকায় যুক্ত হলো শাপলা কলি। 16টি প্রতীক বাদ দিয়ে মোট 119টি প্রতীকই রাখা হয়েছে তালিকায়। এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব বলেন, কোনো রাজনৈতিক দলের দাবির ভিত্তিতে এই সংশোধন করা হয়নি। এদিকে দুপুরে আগামী নির্বাচনকে সামনে রেখে আন্তঃমন্ত্রণালয়ে বৈঠক করেছে নির্বাচন কমিশন। ফারজানা আক্তারের প্রতিবেদন। নির্বাচন কমিশন যেটা বলেছে যে তারা স্ববিবেচনায় নিজের একটা প্রতীক বরাদ্দ করে দিবে। মাত্র দুদিন আগেও বিদ্যমান তালিকা থেকে এনসিপিকে প্রতীক দেওয়ার ঘোষণা দেয় নির্বাচন কমিশন। তবে হঠাৎই সেই প্রতীকের তালিকায় যুক্ত করা হলো শাপলা কলি। এ নিয়ে গেজেটও প্রকাশ করেছে ইসি। ইসির ব্যাখ্যা, কয়েকটি প্রতীক নিয়ে বিরূপ মন্তব্য থাকায় সংশোধন করা হয়েছে তালিকা। কিছু কিছু প্রতীক নিয়ে কিছু কিছু আমাদের বিরূপ মন্তব্য আমরা শুনেছি যে এটা রাখলে কেন, এটা না রাখলে ভালো হতো, এটা রাখা কি যৌক্তিক হয়েছে কিনা, এইরকম। এই বিবেচনায় আগে যে 115টা প্রতীক ছিল তার থেকে আমার যতদূর মনে পড়ে আমরা 16টা প্রতীককে বাদ দিয়ে নতুন করে প্রতীক নিয়ে আমরা 119টা প্রতীক এবার শিডিউলভুক্ত করা হয়েছে। ইসি সচিব আরও বলেন, কোনো দাবির প্রেক্ষিতে এই সংশোধন করা হয়নি। এটা ইলেকশন কমিশন মনে করেছে যে শাপলা কলিটা রাখা যেতে পারে। এটা কোনো এটা কারোর কোনো দাবির বিষয় তো প্রাসঙ্গিক না। তার কারণ হচ্ছে যে আপনারা জানেন যে একটা রাজনৈতিক দল যেটা এনসিপি, তারা শাপলা প্রতীকটা চেয়েছে। শাপলা কলির ভিতরে পার্থক্য আছে, এটা আমার মনে হয় ব্যাখ্যার অবকাশ রাখে না। এদিকে দুপুরে নির্বাচনকে সামনে রেখে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেছে ইসি, যেখানে আলোচনা হয়েছে ভোট কেন্দ্র স্থাপন, ব্যবস্থাপনা, নির্বাচনী প্রচারণা সহ আনুষঙ্গিক বিষয়ে। ফারজানা আক্তার, একাত্তর, ঢাকা। এবার মার্চ টু যমুনা কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। বৃহস্পতিবার তারা বলেন, আগের দেয়া জাতীয়করণ করার ঘোষণা দ্রুত বাস্তবায়ন করতে হবে। আগের দিন হামলার ঘটনার প্রতিবাদে এদিন বিক্ষোভ মিছিল করে শিক্ষকরা। বিস্তারিত শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদনে। জাতীয়করণ ও আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরা। মিছিলটি প্রেস ক্লাব থেকে শুরু হয়ে নয়াপল্টন মোড় ঘুরে আবারও প্রেস ক্লাবে আসে। এ সময় গতকালের হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তারা। সরকার কি আমাদের উপর নজর দেন? আমরা ন্যায্য দাবির জন্য বসে আছি,
পুলিশ আমাদের লাঠিপিটা করে। 728 কোটি টাকা বাজেটে ঘোষণা করে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা হিসেবে, কিন্তু ওটা আমাদের আশ্বাসের পর আশ্বাস দিয়েই যাচ্ছে। জাতি আমাদের কথা দিয়েছে, রাষ্ট্র আমাদের কথা দিয়েছে, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ করা হবে। জাতীয়করণ ঘোষণা দেয়া বাস্তবায়ন করে নাই। বাস্তবায়নের দাবিতে তো আমরা আসছি, আমরা তো নতুন কিছু নিয়ে আসি নাই। তারা বলছেন এর আগে গত জানুয়ারিতে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দেওয়া হয়, তবে এখনো তার বাস্তবায়ন হয়নি। এ নিয়ে আরো দেরি করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি শিক্ষক নেতার। আমি সরকার বাহাদুরকে জানিয়ে দেব, প্রধান উপদেষ্টা মহোদয় দ্রুত এই আন্দোলন শিক্ষকদের দাবি পূরণ করে শিক্ষকদের হাসি মুখে বিদায় দেওয়ার ব্যবস্থা করুন। আগামী 2 দিনের মধ্যে, বিশেষ করে শনিবারের বিকাল 5টার পূর্ববর্তী যদি দাবি মেনে না হয়, তাহলে আগামী রবিবার যমুনা টু লং মার্চ কর্মসূচি পালন করা হবে। জাতীয়করণের দাবিতে 18 দিন থেকে রাজধানীতে অবস্থান করছেন শিক্ষকেরা। শাহরিয়ার ইমতিয়াজ, 71, ঢাকা। এককালীন 3 লাখ আর মাসে দিতে হবে 2 লাখ করে। মিরপুরের দখলকৃত এক জায়গা নিরাপত্তা দেওয়ার শর্তে এই টাকায় রফা দফা করা হয় খোদ মামলার তদন্তকারী কর্মকর্তার সঙ্গে। এমন চুক্তির একটি অডিও ক্লিপ এসেছে টিম 71-এর হাতে। তবে বিষয়টি অস্বীকার করেছেন জায়গাটির দখলে থাকা ডেভেলপার কোম্পানি। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। মিরপুরের বিরোধপূর্ণ এই জায়গাটিতে এসে সব পক্ষকে শান্ত থাকতে বলছেন তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার এসআই মোহাম্মদ আলী। এ পর্যন্ত তার ভূমিকা নিয়ে খুব একটা প্রশ্ন করার সুযোগ নেই। তবে 24 ঘন্টা পার না হতেই মামলার 1 নম্বর বিবাদী শামীম আহমেদ সহ এক ডেভেলপার কোম্পানির প্রতিনিধির সঙ্গে টাকা নিয়ে রফাদফা করতে শোনা যায় তাকে। অ্যামাউন্টটা একটু মানে আইডিয়া দিলে আমি সেইভাবে একটু এই করে নিতাম। আমি স্যার বলতেছে কতটুকু দিলে পরে কি করা যাবে। আজকে হলো 3 টাকা দিয়ে দেন আর বাকিটা হলো প্রতি মাসে। জি ভাই, বলে হলো কোনো সমস্যা নেই। স্যারের সাথে আপনি ওইভাবে একটু কথা বলে নিন, যাতে ওসি স্যার আবার তদন্ত স্যারও আছে, তো স্যারদের একটু তারপরে উপরে চাপ টাকা তারা দিবে। বিলম্ব হয় ওসি টাকার জন্য চাপ দিচ্ছে বলেও জানান ওই তদন্ত কর্মকর্তা। এ সময় কোম্পানির চেয়ারম্যানের দোহাই দেয় ওই প্রতিনিধি। আমি লাস্টে আপনার ওই ভয়েসটা জি আমি স্যারকে শোনাইছি। হ্যাঁ জি 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 হ্যাঁ, বাবার জিজ্ঞেস করে তো দেখা হলে জিজ্ঞেস করে কি ব্যাপার তোমার না আজকে। আমি তো বলি যে স্যার ওই যে আপনি ডেট দিচ্ছেন না, জি জি ওইভাবে বলছি যে স্যার ওই যে অমুক সময় আসবে তমুক সময় আসবে। হ্যাঁ 3-এর কথা বলছেন, 3 আমরা এখন এই করে দিচ্ছি। আর হলো মাসিক যেটা দেব, ফোনে আমাদের কথা চলতেছিল, শেখ সাদি সাহেবের সাথেও কথা হয়েছে। তা কথা হওয়ার পরে শেখ সাদি সাহেব বলছে ঠিক আছে, সমস্যা নাই। বিষয়টি নিয়ে শামীম আহমেদের প্রতিনিধি নাজমুল ইসলাম ফারুক ও অভিযুক্ত এসআইকে বারবার ফোন দিয়েও পাওয়া যায়নি। কোম্পানিটির গুলশান অফিসে গেলে ওই প্রতিনিধিকে চেনেন না বলে দাবি করেন তারা। কোম্পানিটির চেয়ারম্যান শেখ সাদির রেফারেন্সে চুক্তি নিয়ে কথাবার্তা হয়েছে এমন কথারও কোনো জবাব দেন না তারা। ফারুক হলো ওই এক ফারুক আছে যেটা ল্যান্ড ওনারদের প্রতিনিধি। জমিটি নিয়ে মামলা করা বাদীপক্ষ বলছে সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার গুন্ডা বাহিনী দিয়ে জমিটি দখল করে রাতারাতি তুলে ফেলা হয় বাউন্ডারি। বিগত সরকারের যে স্থানীয় এমপি যিনি ছিলেন, উনার সহযোগিতায় শামীম সাহেব নামে এক লোক এবং অ্যাসিওর ডেভেলপমেন্ট, উনারা এই মাস্তান দিয়ে জোরপূর্বক এইখানে আমাদের বাউন্ডারি করা ছিল, আমাদের ঘর ছিল, সব কিছু সহ তারা এখানে রাতের অন্ধকারে এখানে এসে তারা বেড়া দিয়ে আমরা এখানে আসতে গেলে আমাদেরকে গোলাগুলি করেছিল। এশিয়ার গ্রুপ আমার এই জায়গার মধ্যে আইসা সাইনবোর্ড লাগায় পুরো জায়গাটা বাউন্ডারি করে দখল করতে চায়। বিদায় আমি হলো আদালতে গিয়ে আমার কাগজ উপস্থাপন করে কোর্টের নিষেধাজ্ঞা নিয়ে আসে, একটা 145 ধারা জারি করে নিয়ে আসে। কিন্তু ওরা বিভিন্ন রকমভাবে পায়তারা করতেছে, থানা বা প্রশাসনকে ম্যানেজ করে দখলের পায়তারা করতেছে। পুলিশের এমন বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে কি বলবে পল্লবী থানা? ঊর্ধ্বতনরা যেখানে অভিযুক্ত সেখানে জবাবই বা কে দেবে? তবে থানায় গিয়ে ভাগ্যক্রমে দেখা মেলে এসি ও এডিসির। দুজনেই জানান বিষয়টি তদন্ত চলছে। আপনারা ইনফর্ম কিনা কিংবা আপনারা এটা নিয়ে কাজ করছেন কিনা? কাজ করতেছি, আমি নিজেও দেখছি। এসি ও এডিসির এই আশ্বাসের একদিনের মাথায় ক্লোজ করে দেওয়া হয় এসআই মোহাম্মদ আলীকে। তবে থানার ওসি ও ওসি তদন্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।
সুমন তানভীর, ৭১, ঢাকা। কথিত শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে অপহরণ করা হয় 4 বছরের এক শিশুকে। অপহরণের 1 সপ্তাহ পর ঢাকার কেরানীগঞ্জ থেকে ওই শিশুকে উদ্ধার করেছে র্যাব-4। এ ঘটনায় জড়িত 2 নারীসহ 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আগামী সংসদ নির্বাচনে গোপালগঞ্জের নারী ভোটাররা চাইছেন নতুন নির্বাচিত সরকার আসুক, যার মাধ্যমে সারা দেশে বন্ধ হবে ধর্ষণ, নারী নির্যাতন আর খুন। সেই সাথে নারীদের অধিকার নিশ্চিত হবে। এছাড়া প্রতিটি রাজনৈতিক দলের মনোনয়নের ক্ষেত্রে যোগ্য এবং মাঠ পর্যায়ের মানুষের সাথে সম্পৃক্ত নেতাদের দিয়ে নির্বাচন করানোর কথাও বলছেন তারা। আজিজুর রহমান রনির প্রতিবেদনে বিস্তারিত। নির্বাচন নিয়ে নানান হিসেব কষছেন গোপালগঞ্জের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা এমন এক নেতৃত্ব চান যারা দেশের মানুষের কথা চিন্তা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে, দেশের প্রান্তিক মানুষের সাথে থাকবে যার সংযোগ। সেই সাথে আগামী নির্বাচনে যথাযথ জবাবদিহিতা থাকারও প্রয়োজন মনে করেন তারা। তারা ভাবছেন আগামী নির্বাচনে সমানভাবে নারীদের অংশগ্রহণেরও সুযোগ দেওয়া উচিত। এছাড়া নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করারও দাবি তাদের। আমরা অবশ্যই চাবো, পূর্বে আমাদের সাথে কাজ করেছে, আমাদের মানুষের জন্য দরদ দেখিয়েছে, এরকম কোনো মানুষ যদি নারীর ক্ষমতায়ন আমাদের নির্বাচনে নির্বাচিত হয় তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে। এরকম একটা লিডার যে আসলে কোনো ধরনের পার্সিয়ালিটি করবে না, যে আসলে সবাইকে আসলে একই রকমভাবে দেখবে, সবাইকে যথাযথ মূল্যায়ন করবে, সবার স্বার্থটা রক্ষা করবে, আমরা এরকম একটা অভিভাবক তুল্য আসলে নেতা চাই। নারীর যে সুযোগ বঞ্চিত বা প্রান্তিক জনগোষ্ঠীর যে নারীরা শিক্ষা গ্রহণ করছে চাকরির আশায়, সেই নারীদের যাতে চাকরি নিশ্চিত হয় সেই বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। আর দেশে নারী নেতৃত্ব প্রয়োজন, এমনটা বলছেন জেলা নারী শিক্ষক, চিকিৎসক ও রাজনৈতিক নেত্রীরা। আগের মতো নির্বাচন নয়, বরং জনগণের রায়ে নির্বাচিত সরকারও চান তারা। জনগণের সাথে সম্পৃক্ত নয় এমন কোনো ব্যক্তিকে নমিনেশন দিলে তারা হয়তো নিজের উন্নয়ন ঘটাবে, কারণ তাদের জনগণের সাথে সম্পৃক্ততাই নেই। এজন্য জনগণ যাদের এতদিন যারা মাঠে ছিল, যারা নির্যাতনের শিকার হয়েছে, প্রতিহিংসার শিকার হয়েছে, এমন কাউকে নমিনেশন দেওয়া উচিত। তারা জনগণের পাশে থেকে জনগণের উন্নয়ন ঘটাবে, সমাজের উন্নয়ন ঘটাবে। 30% কোঠা হিসাবে যেন আমরা পাই এবং সঠিকভাবে নারীদের মূল্যায়ন করা হোক এবং নারীরা যাতে কোনো ধর্ষিত বা কোনো সমস্যা না পড়ে তার জন্য আমাদের নারী নেত্রী অবশ্যই প্রয়োজন। যারা আসবেন তারা এই নারীর অধিকার হতে শুরু করে শিক্ষাক্ষেত্রে এই উন্নয়ন, অবকাঠামো, গবেষণা খাতের যে পরিকল্পনাগুলো আছে সেগুলো তারা বাস্তবায়ন করবেন, এরকমটাই আশা করছি। জেলা নারী সমাজকর্মীরা মনে করেন আগামী নির্বাচন গণতন্ত্রের জন্য অত্যন্ত জরুরি। এই নির্বাচনের মাধ্যমে জনগণ যেন তাদের সত্যিকারের যোগ্য প্রার্থী নির্বাচনের সুযোগ পান, কোনো ভয়ভীতি ছাড়াই ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটা নিশ্চিত করতে হবে সরকারকেই। আমি প্রত্যাশা করি আগামী নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দল এমন প্রার্থী মনোনয়ন দেবে যারা সৎ, শিক্ষিত, মানবিক এবং জনগণের প্রতি জবাবদিহিমূলক, যাদের লক্ষ্য হবে ক্ষমতা নয়, জনগণের কল্যাণ ও সেবা। তবে নারী ভোটাররা মনে করেন এখন সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নারীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা। সেটা নিশ্চিত হলেই নারীরা তাদের যোগ্য সম্মান ও মর্যাদা পাবে। আজিজুর রহমান রনি, ৭১, গোপালগঞ্জ।